এর মধ্যেও ওয়েভলেন্থ ডিফার করে, কারণ বেগুনি রং এবং লাল রঙের ওয়েভলেন্থ কিন্তু সমান হয় না। বেগুনি রঙের ওয়েভলেন্থ যেখানে কম, সেখানে লাল রঙের ওয়েভলেন্থ অনেক বেশি, তাই লাল রঙকে অনেক দূর থেকে দেখা যায়। ঠিক এই কারণেই সিগন্যাল বা কোনো ডেঞ্জার প্রোন এরিয়াতে রেড লাইট ইউজ করা হয়, যাতে করে দূর থেকে মানুষ দেখে সেই ব্যাপারে সতর্ক হতে পারে। এক্ষেত্রে আরো একটা জিনিস বলি, যে আমরা 0.4 থেকে 0.7 মাইক্রোমিটার ওয়েভলেন্থ দেখতে পাই ঠিকই, স্যাটেলাইটের সেন্সর কিন্তু এই ভিজিবল ওয়েভলেন্থের বাইরেও অন্যান্য ওয়েভলেন্থ রিজিয়নকে ডিটেক্ট করতে পারে। তো এই হলো ইএমআর, ইএমএস এবং ব্যান্ডের কনসেপ্ট। এরপরেই যে জিনিসটা জানতে হবে সেটা হলো সেন্সর। সেন্সর আর কিছুই নয়, একটা ফোনের পেছনে যেমন একটা ক্যামেরা থাকে, একটা স্যাটেলাইটেও ঠিক একইভাবে একটা বিশেষ ধরনের যন্ত্র বা ক্যামেরা লাগানো থাকে, যাকে বলা হয় সেন্সর। এবারে প্রশ্নটা হলো, এই সেন্সরের কাজটা কি? দেখো, আমরা জানি যে আলো রিফ্লেক্ট করে, ঠিক একইভাবে পৃথিবীতে থাকা কোনো বস্তুর উপর যখন সূর্যের আলো পড়ে সেটাও রিফ্লেক্ট করে। এবারে যখন কোনো একটা নির্দিষ্ট বস্তু থেকে রিফ্লেক্টেড বা প্রতিফলিত এনার্জি পাওয়া যাচ্ছে, সেন্সর কি করছে, সেটাকে গ্রহণ করে তার বেসিসে একটা বস্তুকে আইডেন্টিফাই করছে। কিন্তু এই সেন্সরের আবার দুটো ভাগ রয়েছে, একটা হলো অ্যাক্টিভ সেন্সর আর অন্যটা হলো প্যাসিভ সেন্সর। এই সেন্সর দুটো সম্পর্কে জানার আগে একটা কথা বলো, তোমরা যে ছবি তোলো সেখানে ক্যামেরা ছাড়া এমন কি দরকার যা ছাড়া তো ছবি তোলা যাবে না? একটু ভেবে দেখো, আলো ছাড়া কিন্তু ছবি তোলা যায় না, তাই না? ঠিক একইভাবে উপগ্রহ যে ছবিগুলো তুলছে তার জন্য আলো প্রয়োজন, সেটা সূর্যের আলো হতে পারে, আবার সেন্সরের নিজের আলো হতে পারে। তো যে সমস্ত সেন্সরের নিজস্ব আলো থাকে তাদের অ্যাক্টিভ সেন্সর বলা হয়। এরা কৃত্রিমভাবে পৃথিবীতে আলো পাঠিয়ে তার প্রতিফলনকে সংগ্রহ করে, তারপর ছবি তোলে। আর বুঝতেই পারছো যে এখানে সময়ের ব্যাপার নেই, কারণ তোমার মোবাইলে যদি ফ্ল্যাশ থাকে তাহলে তুমি দিনে তো এমনি ছবি তুলতে পারবে, পাশাপাশি রাতেও ছবি তুলতে পারবে। ঠিক একইভাবে এই সেন্সরেরও দিন ও রাত দুটো সময়তেই কাজ করতে পারে। এটা হলো অ্যাক্টিভ সেন্সরের একটা কিন্তু বিরাট বড় একটা অ্যাডভান্টেজ। আর এই অ্যাক্টিভ সেন্সরের উদাহরণ হিসেবে বলতে পারো র্যাডার, যার নিজস্ব আলো আছে। অন্যদিকে কিছু সেন্সর রয়েছে যারা ছবি তোলার জন্য শুধুমাত্র প্রাকৃতিক আলো মানে সূর্যের আলোকে কাজে লাগায়, তাদের নিজস্ব কোনো আলো থাকে না। এদেরকে বলা হয় প্যাসিভ সেন্সর। যেহেতু এটা প্রাকৃতিক আলোর উপর নির্ভরশীল, তাই শুধুমাত্র দিনের বেলাতেই ছবি তুলতে পারে। তাহলে নিশ্চয়ই বুঝে গেছো যে সেন্সর কি আর সেন্সরের কি কি ভাগ রয়েছে। এরপর আমরা আলোচনা করব কৃত্রিম উপগ্রহ চিত্র তোলার বিভিন্ন পর্যায়। প্রথমেই বলি যে উপগ্রহ চিত্র তোলার ক্ষেত্রে কিছু স্টেপ মেনটেন করা হয়। এই স্টেপগুলোকে আবার দুটো ভাগে ভাগ করে আলোচনা করা যেতে পারে। একটা হলো ডেটা কালেকশন, যেখানে তথ্য সংগ্রহ করা হয়, আর অন্যটা হলো ডেটা ইন্টারপ্রিটেশন, যেখানে তথ্য বিশ্লেষণ করা হয়। তো প্রথমেই আসি তথ্য সংগ্রহে। এখানে স্টেপ 1 হিসেবে বলতে পারো উপগ্রহ উৎক্ষেপণ এবং প্রতিস্থাপন। নেক্সট স্টেপ হলো লক্ষ্যবস্তু চিহ্নিতকরণ। স্টেপ 3 হলো প্রতিচ্ছবির ইএমআর সংগ্রহ। এবারে আসি 4 নম্বর স্টেপে, যা হলো সাংখ্যিক নাম্বারে প্রতিচ্ছবি প্রেরণ। এরপর আমরা আলোচনা করব উপগ্রহ চিত্রে জেনারেলি কি কি রং ব্যবহার করা হয় এবং এই রংকে আমরা কিভাবে বিশ্লেষণ করতে পারি। বিশ্লেষণ করতে পারি মানে কি করে বুঝবো যে এটা নদী বা এটা পাহাড়, এইসব। তো এক্ষেত্রে প্রথমেই বলি যে রঙের উপস্থাপনার দিক থেকে উপগ্রহ চিত্রকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা হলো প্রকৃত রঙে উপস্থাপনকারী চিত্র বা ট্রু কালার কম্পোজিট, এবং অন্যটা হলো ছদ্ম রঙে উপস্থাপনকারী চিত্র বা ফলস কালার কম্পোজিট। দেখো, তোমরা সকলেই জানো যে ট্রু মানে হলো সত্যি বা আসল। তার মানে আমরা যে ছবিটা দেখছি সেটা একটা আসল ছবি। কোন অ্যাঙ্গেল থেকে আসল ছবি? কালারের অ্যাঙ্গেল থেকে। মানে আমরা আমাদের চারপাশে কোনো বস্তুকে যে রঙে দেখতে পাই, মানচিত্রেও যদি তাকে ঠিক একই রঙে দেখানো হয়, তখন তাকে আমরা বলবো প্রকৃত রঙে উপস্থাপনকারী চিত্র বা ট্রু কালার কম্পোজিট বা টিসিসি। এই প্রসঙ্গে আরো একটা কথা বলি, আমরা যে বর্ণালী সম্পর্কে জেনেছিলাম, এই ইমেজে কিন্তু সাধারণত বর্ণালীর নীল, সবুজ ও লাল এই তিনটে তরঙ্গরশ্মির সমন্বয়কে ব্যবহার করা হয়। এই হলো ট্রু কালার কম্পোজিট। অন্যদিকে 2 নম্বর ভাগটা খেয়াল করো, শুরুতেই রয়েছে ছদ্ম। যদি আমি বলি ছদ্মবেশ মানে কি, তাহলে তোমরা সকলেই জানো যে অন্য একটা রূপে নিজেকে প্রতিস্থাপিত করা। যদি একটা গাছ যার রং সবুজ, তাকে যদি লাল রঙে রিপ্রেজেন্ট করা হয়, তাহলে সেটা হবে তার ছদ্ম রং বা ফলস কালার। আর এই রং ইউজ করে যে ম্যাপ প্রডিউস করা হয় সেটা হলো ছদ্ম রঙে উপস্থাপনকারী চিত্র বা ফলস কালার কম্পোজিট বা এফসিসি। এই ফলস কালার ইমেজে মেনলি রেড, গ্রিন, ব্লু এই তিনটে আলোক তরঙ্গ এবং নিয়ার ইনফ্রারেড রশ্মি, যা সম্পর্কে আমরা আগেই জেনেছিলাম, তাকে কাজে লাগানো হয়, যার ফলে ভূপৃষ্ঠের বিভিন্ন উপাদানকে আরো ভালোভাবে অ্যানালাইসিস করা যায়। তাই বেশিরভাগ উপগ্রহ চিত্র ফলস কালারে রিপ্রেজেন্ট করা হয়। তার মানে দেখো, এই ট্রু অ্যান্ড ফলস কালার ইমেজে একের অধিক বর্ণালী ব্যবহার করা হচ্ছে, তাই এটা হলো বহু বর্ণালী চিত্র। এবারে এই প্রসঙ্গে তোমাদের বলে রাখি যে ফলস কালার ইমেজে কিন্তু একটা পার্টিকুলার কালার সেট করে দেওয়া হয়, যে এই অবজেক্টের জন্য এই রং ব্যবহার করা হবে। যেমন দেখো, এখানে মেনশন করে দেওয়াই রয়েছে সবুজ উদ্ভিদের জন্য কেমন রং ব্যবহার করা হবে, বা স্বচ্ছ বা অগভীর জলের জন্য কেমন রং ব্যবহার করা হবে, এই রকম কিছু স্ট্যান্ডার্ড এফসিসি রয়েছে। তবে এখানে একটা ব্যাপার রয়েছে, পৃথিবীতে যেসব দেশে নিজস্ব স্যাটেলাইট ব্যবহার করা হয় আর তার থেকে যে ফলস কালার ইমেজ তৈরি করা হয়, সেখানে যে সবুজ উদ্ভিদের জন্য লাল রঙই ছদ্ম রং হিসেবে ব্যবহার করা হবে, এর কিন্তু কোনো মানে নেই। সেখানে লাল রঙের ব্যবহার না করে হলুদ হতে পারে বা অন্যান্য রঙও হতে পারে। এটা করার একটাই কারণ, সেটা হলো দেশের নিরাপত্তা। কারণ আমার দেশে কোথায় কি আছে সেটা যদি অন্য দেশ জেনে যায় তবে তো ভীষণ মুশকিল। তাই বিভিন্ন দেশে বিভিন্ন রং ব্যবহার করা হয়।
এবার আমরা আলোচনা করব উপগ্রহ চিত্রের ব্যবহার এবং গুরুত্ব নিয়ে। প্রথম গুরুত্ব হলো পৃথিবী পৃষ্ঠের কোথায় কি উপাদান রয়েছে, সেটা কেমন অবস্থায় রয়েছে তার সম্পর্কে তথ্য সংগ্রহ করা। আর যেহেতু আমি আগেও বলেছি যে এখানে ডেটা ডিজিটালি প্রসেসড হয়, তাই এর থেকে আমরা একেবারে নিখুঁত চিত্র পাবো। এবারে দ্বিতীয় গুরুত্ব হিসেবে বলবো আবহাওয়ার কথা। একটু মনে করে দেখো, জিও স্টেশনের স্যাটেলাইট পড়ানোর সময় আমি একটা কথা বলেছিলাম যে এই স্যাটেলাইট আবহাওয়া সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে। তার মানে দেখো, এই উপগ্রহ চিত্র আবহাওয়ার বিভিন্ন প্রতিকূল পরিস্থিতি সম্পর্কে, যেমন সাইক্লোন, বৃষ্টি, বজ্রপাত, এইগুলো সম্পর্কে আগে থেকেই একটা ধারণা দিতে পারছে। তাহলে বুঝতে পারছো তো যে এই উপগ্রহ চিত্র কতটা সূক্ষ্ম কাজে ব্যবহার করা হয়। তাও এগুলো তো পৃথিবী পৃষ্ঠের উপরিভাগের কথা বললাম, কিন্তু যদি মাটির নিচের তথ্য জানতে চাও, যেমন মাটির নিচে কি ধরনের খনিজ সম্পদ রয়েছে বা ভৌমজলের সম্পর্কে যদি কোনো তথ্য জানতে চাও, সেখানেও এই উপগ্রহ চিত্র ব্যবহার করা হয়। এখানে আগের পয়েন্টে আবহাওয়ার পূর্বাভাসের সাথে আরো একটা পয়েন্ট একটু অ্যাড করে নিও, সেটা হলো এটা প্রতিকূল অবস্থাতেও একটা ক্লিয়ার পিকচার দিতে পারে। যদিও আমি একেবারে শুরুতেই বলেছিলাম যে মেঘাচ্ছন্ন আকাশ হলে সেক্ষেত্রে ভালো ছবি তোলা যায় না, কিন্তু ইদানিংকালে মাইক্রোওয়েভ রিমোট সেন্সিং এর মাধ্যমে আকাশ মেঘলা হলেও পরিষ্কার ছবি তোলা যাচ্ছে। আর একটা গুরুত্বপূর্ণ ব্যবহার সম্পর্কে বলতে পারো যে কোনো নির্দিষ্ট জায়গায় সময়ের সাথে সাথে কি পরিবর্তন হচ্ছে, বা বলতে পারো ভূমির ব্যবহার কিভাবে বদলাচ্ছে, তার সম্বন্ধে ধারণা পেতেও উপগ্রহ চিত্র কিন্তু ব্যবহার করা যায়। এছাড়াও ধরো সমুদ্রের কোথায় মাছের ঝাঁক রয়েছে সেটা জানতে, বা কোনো দেশের প্রতিরক্ষার ক্ষেত্রে এই উপগ্রহ চিত্র ব্যবহার করা হয়। প্রতিরক্ষা বলতে গিয়ে বলে রাখি, এখানে একটা ছোট্ট ইনফরমেশন একটু নোট ডাউন করে নাও যে শত্রুপক্ষের সেনাবাহিনীর গতি প্রকৃতির খোঁজ খবর রাখতে স্পাই স্যাটেলাইট ব্যবহার করা হয়। তো এই হলো স্যাটেলাইট ইমেজারি বা রিমোট সেন্সিং প্রসেসের কিছু প্রধান গুরুত্ব। ভূগোলে অ্যাকচুয়ালি যে ম্যাপটা ব্যবহার করা হয়, মানে আমরা ম্যানুয়ালি যে ম্যাপ ব্যবহার করে প্র্যাকটিক্যাল করি, তার নাম হলো ভূবৈচিত্র্য সূচক মানচিত্র বা টোপোগ্রাফিক্যাল ম্যাপ, যাকে টোপোশিটও বলা হয়। এই টোপোগ্রাফি শব্দটা হলো একটা গ্রিক শব্দ, যাকে ভাঙা হলে দুটো শব্দ পাওয়া যাবে। একটা হলো টোপোস, যার মানে হলো স্থান, আর অন্যটা হলো গ্রাফি, যার মানে হলো বর্ণনা করা। যেহেতু এখানে একটা স্থান বা জায়গার প্রাকৃতিক এবং সাংস্কৃতিক উপাদানগুলোর বর্ণনা দেওয়া হয়, তাই একে বলা হয় টোপোগ্রাফিক্যাল ম্যাপ। এখানে প্রাকৃতিক উপাদানের মধ্যে তিনটে জিনিস রয়েছে: ভূপ্রকৃতি, নদ নদী এবং স্বাভাবিক উদ্ভিদ। আর সাংস্কৃতিক উপাদানের মধ্যে রয়েছে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা এবং জনবসতি। স্কেলের ব্যবহার নিয়ে কথা বলবো, কেমন? তো টোপোগ্রাফিক্যাল ম্যাপের প্রথম বৈশিষ্ট্য হিসেবে তোমরাও দেখলে যে এখানে কি কি প্রাকৃতিক এবং কি কি সাংস্কৃতিক উপাদান ব্যবহার করা। তারপরে এই ম্যাপটা একটু খেয়াল করো, মানচিত্রে উপরে একেবারে ডান দিকে লেখা রয়েছে টোপোশিট নাম্বার বা সূচক সংখ্যা। এই টোপোশিট নাম্বারে দেখো তিনটে ডিজিট রয়েছে, একে সূচক সংখ্যা বা টোপোশিট নাম্বার বলা হয়। এবারে মানচিত্রের উপরে একেবারে লেফট সাইডে দেওয়া রয়েছে দেখো যে এই ম্যাপটা কোন জেলার এবং কোন রাজ্যের। নেক্সট হলো অক্ষাংশ এবং দ্রাঘিমা। একটা স্থানের যে অক্ষাংশগত এবং দ্রাঘিমার বিস্তৃতি থাকে সেটা তোমরা সকলেই জানো। ঠিক একইভাবে এখানে অক্ষাংশ এবং দ্রাঘিমা মেনশন করে দেওয়া হয়েছে। কিন্তু একটা জিনিস দেখো, এক জায়গায় ইস্ট লেখা রয়েছে আর এক জায়গায় নর্থ লেখা রয়েছে। কেন লেখা রয়েছে? নিশ্চয়ই তোমরা জানো যে আমরা যখন কোনো স্থানের দ্রাঘিমার বিস্তৃতি দেখতে চাই, তখন আমরা দেখি যে একটা স্থান কত ডিগ্রি পূর্বে বা কত ডিগ্রি পশ্চিমে রয়েছে। তাই যেহেতু এটা একটা ভারতের ম্যাপ, আর ভারত যেহেতু পূর্ব গোলার্ধে রয়েছে, তাই এখানে ইস্ট লেখা। অন্যদিকে আমরা যখন দেখতে চাই যে কোন স্থান কত ডিগ্রি উত্তরে বা কত ডিগ্রি দক্ষিণে রয়েছে, তখন আমরা অক্ষাংশগত বিস্তৃতি দেখি, তাই তো? আর যেহেতু ভারত হলো উত্তর গোলার্ধের একটা দেশ, তাই এখানে অক্ষাংশগত মানের পাশে দেখো নর্থ লেখা রয়েছে। এবারে একেবারে নিচের দিকে চলে গেলে দেখো দেওয়া রয়েছে ম্যাপের স্কেল। এরপর একটা জিনিস খেয়াল করো, যেহেতু আমি প্রথমেই বলেছিলাম যে প্রাকৃতিক বৈশিষ্ট্যের ক্ষেত্রে ভূপ্রকৃতি সম্পর্কে বলা থাকবে, তাই দেখো এখানে ধূসর রঙের লাইনের মতো করে সমোন্নতি রেখা আঁকা আছে। কেন এই সমোন্নতি রেখা বা এই সমোন্নতি রেখার সাথে ভূপ্রকৃতির কি সম্পর্ক সেটা নিশ্চয়ই বলতে হবে না, কারণ তোমরা আগেও জেনেছো যে ভূপৃষ্ঠের সমান উচ্চতাযুক্ত স্থানগুলোকে যোগ করে যে রেখা টানা হয় তাকে আমরা সমোন্নতি রেখা বলি। তাই এখানে ভূমির ঢাল দেখাতে সমোন্নতি রেখা ব্যবহার করা হয়েছে। তারপর দেখো ম্যাপে সবুজ রঙের যে প্যাচেস গুলো রয়েছে সেগুলো হলো স্বাভাবিক উদ্ভিদ, যাদের মধ্যে প্রোটেক্টেড ফরেস্ট বা সুরক্ষিত বনভূমি কোনটা সেটা কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে বলে রাখি যে এখানে শুধু সুরক্ষিত বনভূমি উল্লেখ করা হয়েছে ঠিকই, কোনো জায়গায় যদি রিজার্ভ ফরেস্ট মানে সংরক্ষিত বনভূমি বা রেস্ট্রিক্টেড ফরেস্ট মানে নিষিদ্ধ বনভূমি থাকে, সেটারও কিন্তু উল্লেখ করে দেওয়া থাকবে। এবারে যদি জলভাগের ক্ষেত্রে দেখো, তাহলে দেখেই বুঝতে পারছো যে নীল রঙের যে একটা লাইন টানা হয়েছে সেটা হলো একটা রিভার, আর অন্যান্য ছোট ছোট নীল রঙের যে প্যাচেস গুলো রয়েছে সেগুলো হলো জলাশয়। তাহলে প্রাকৃতিক উপাদানের তিনটে উপাদান আমরা দেখে নিলাম। এবারে চলো যাই সাংস্কৃতিক উপাদানে। ম্যাপে দেখো ছোট ছোট লাল রঙের কিছু পয়েন্ট দেখছো, এইগুলো হলো জনবসতি। আর এই যে কালো সাদা একটা লাইন দেখছো, এটা হলো রেলপথ। কিন্তু আমরা সকলেই জানি যে আমাদের আরো অন্যান্য পরিবহনের মাধ্যম রয়েছে, তাই এই ম্যাপে রেলপথ ছাড়াও অন্যান্য পরিবহনের মাধ্যম যেমন কাঁচা রাস্তা, পাকা রাস্তা, এগুলোও দেখানো হয়। এবারে ম্যাপের একেবারে নিচের দিকে দেখো, এই যে এতক্ষণ আমরা বিভিন্ন উপাদানগুলো দেখলাম, এই সব কিছুর জন্য একটা রেসপেক্টিভ ইন্ডেক্স বা নির্দেশিকা দেওয়া রয়েছে, যাতে করে তোমরা সহজেই বুঝতে পারো যে কোন সিম্বল কি বোঝাচ্ছে।
আর একটা কথা যা আগে একটু বলতে হতো, তাও একটু বলে রাখি যে এই ম্যাপগুলো কবে সার্ভে করা হয়েছে সেটাও কিন্তু সার্ভেড বলে সাল দিয়ে মেনশন করে দেওয়া থাকে, ঠিক আছে? এবারে নিশ্চয়ই তোমাদের একটা ধারণা হলো যে একটা টোপোশিপ দেখতে কেমন হয়। আমরা যেহেতু ভূবৈচিত্র্য সূচক মানচিত্র নিয়ে আলোচনা করছি, তাই সেক্ষেত্রে প্রতিটা স্কেল সম্পর্কে অবশ্যই ক্লিয়ার একটা কনসেপ্ট থাকতে হবে। এই স্কেলের আবার তিনটে ভাগ করেছিলাম, তাই তো? বিবৃতিমূলক স্কেল, রৈখিক স্কেল এবং ভগ্নাংশ সূচক স্কেল। প্রথমে তাহলে বিবৃতিমূলক স্কেল বা স্টেটমেন্ট স্কেল সম্পর্কে বলি। তোমরা গ্রামারে স্টেটমেন্ট সেন্টেন্স পড়েছো, সেখানে কি পড়েছো? সেন্টেন্সটা কেমন হতো? কোনো কিছু সম্পর্কে বিবরণ দেওয়া থাকতো। এখানেও ঠিক একইভাবে স্কেলের বর্ণনা বা বিবরণ দেওয়া হয়। যেমন ধরো লেখা থাকলো 1 সেন্টিমিটারে 500 মিটার, মানে ভূপৃষ্ঠের 500 মিটার দূরত্ব মানচিত্রে 1 সেন্টিমিটারে দেখানো হয়েছে। এরপর এই স্কেলের সুবিধে বলতে চাইলে প্রথমেই বলতে হবে যে যেহেতু এই স্কেল ভাষায় লিখে প্রকাশ করা হয়, তাই এটা যে কোনো মানুষ যার ম্যাপ, স্কেল এইসব সম্পর্কে তেমন জ্ঞান নেই তাদেরও বুঝতে কোনো অসুবিধা হবে না। সেকেন্ডলি, এটা যেহেতু কথায় প্রকাশ করা হয়, তাই এখানে কোনো রকম আঁকার ব্যাপার নেই। 2 নম্বরে রয়েছে রৈখিক স্কেল বা লিনিয়ার স্কেল। রৈখিক শব্দের মানে তোমরা সকলেই জানো যে রেখা, তাই যে স্কেলে রেখার সাহায্যে দূরত্বকে প্রকাশ করা হয় তাকে বলা হয় রৈখিক স্কেল। তো যদি তোমরা এই রৈখিক স্কেলের ছবিটা খেয়াল করো, তাহলে দেখো এখানে আমি 10 সেন্টিমিটার লম্বা একটা রৈখিক স্কেল এঁকেছি, যেখানে মানচিত্রের 2 সেন্টিমিটারে ভূপৃষ্ঠের 1 কিলোমিটার দূরত্ব দেখানো হয়েছে। কিন্তু স্কেলের শুরুতেই দেখো 1 কিলোমিটার লেখা রয়েছে, তারপরে 0.5 কিলোমিটার মানে হাফ কিলোমিটার লেখা রয়েছে। তার মানে এখানে স্কেলকে দুটো ভাগে ভাঙা হয়েছে। একটা হলো মুখ্য ভাগ বা প্রাইমারি ডিভিশন, যেখানে 2 সেন্টিমিটার সমান 1 কিলোমিটার, আর অন্যটা হলো গৌণ ভাগ বা সেকেন্ডারি ডিভিশন, যেখানে 1 সেন্টিমিটারে হাফ কিলোমিটার দূরত্বকে দেখানো হয়েছে। তাহলে আমরা রৈখিক স্কেলের একটা বৈশিষ্ট্য কি বলতে পারি? যে স্কেলকে দুটো ভাগে ভাগ করা হয়, কি কি? মুখ্য বিভাগ এবং গৌণ বিভাগ। এবার আসে শেষ ভাগ, যা হলো ভগ্নাংশ সূচক স্কেল বা রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন, যাকে সংক্ষেপে আরএফ বলা হয়। প্রথমেই তোমরা আমাকে একটা কথা বলো, একটা ভগ্নাংশে কি কি উপাদান থাকে? একটা লব এবং একটা হর, তাই তো? তার মানে এখানেও আমাদেরকে একটা লবের মান চাই আর একটা হরের মান চাই। তাই এক্ষেত্রে লব হিসেবে আমরা মানচিত্রে থাকা দুটো স্থানের দূরত্বকে ব্যবহার করব, অন্যদিকে অ্যাকচুয়াল গ্রাউন্ডে সেই স্থান দুটোর যা দূরত্ব হবে তাকে হর হিসেবে ব্যবহার করব। যেমন ধরো আমি মানচিত্রে 1 সেন্টিমিটার দূরত্বে প্রকৃত ভূমির 50,000 সেমি দূরত্ব দেখাতে চাইছি, তাহলে এখানে আমাদের কি করতে হবে? 1 সেমি ডিভাইডেড বাই 50,000 সেমি। কিন্তু একটা জিনিস খেয়াল করো, লব এবং হর দুটোরই একক কিন্তু সমান। তার মানে এই ভগ্নাংশকে আমরা একক বিহীন ভগ্নাংশ বলতে পারি। তাই এই স্কেলকে অনুপাতে প্রকাশ করা হয়, মানে 1 সেমি ডিভাইডেড বাই 50,000 সেমি সমান আমরা কি বলতে পারি? 1:50,000। এবারে এই স্কেলের সবথেকে বড় সুবিধে হলো এর সার্বজনীন ব্যবহার। মানে যেহেতু এটা একটা একক বিহীন স্কেল, তাই স্কেলকে যে কোনো দেশে যে কোনো এককে সহজেই প্রকাশ করা যায়, যার কারণে এই স্কেলের ব্যবহার কিন্তু সবথেকে বেশি। এবার আমরা আলোচনা করব ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে বিভিন্ন স্কেলের ব্যবহার সম্পর্কে। কিন্তু স্কেলের ব্যবহার জানার আগে তোমাদের যে জিনিসটা সম্পর্কে জানতে হবে সেটা হলো আমাদের ভূবৈচিত্র্য সূচক মানচিত্রকে বিভিন্ন শ্রেণীতে বা সিরিজে ভাগ করা হয়। প্রথম ভাগটা হলো আন্তর্জাতিক বা ইন্টারন্যাশনাল সিরিজ, 2 নম্বরে রয়েছে দক্ষিণ এশিয়া বা সাউথ এশিয়ান সিরিজ, এবং শেষ ভাগ হলো ভারত ও প্রতিবেশী দেশের সিরিজ বা ইন্ডিয়া এবং নেইবারিং কান্ট্রি সিরিজ। এই ম্যাপ সিরিজ সম্পর্কে প্রথমেই বলি যে এগুলো কিছু কিছু ক্রাইটেরিয়ার উপর বেস করে তারপর গ্রুপ করা হয়েছে। এবারে যদি আমাকে জিজ্ঞেস করো যে এই ক্রাইটেরিয়াগুলো কি কি, তাহলে তার মধ্যে স্কেল রয়েছে, কিছু কার্টোগ্রাফিক স্পেসিফিকেশন রয়েছে, মানে কত ডিগ্রি ইন্টারভেলে একটা গ্রিড টানা হচ্ছে, তাতে কোন প্রজেকশন বা অভিক্ষেপণ ইউজ করা হচ্ছে, এই সব কিছু জিনিসের উপর ভিত্তি করে বিভিন্ন সিরিজে ভাগ করা হয়েছে। এদের মধ্যে প্রথমেই যে সিরিজের কথা বললাম মানে আন্তর্জাতিক সিরিজ, সেখানে আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী মানচিত্র অঙ্কন করা হয়। আর এই সিরিজের মানচিত্রে যেহেতু 1:10 লাখ স্কেল ইউজ করা হয়, তাই এর আরেক নাম হলো মিলিয়ন শিট। এবারে 2 নম্বরে রয়েছে দক্ষিণ এশিয়ার সিরিজ, যেখানে ইরান, আফগানিস্তান, সৌদি আরব, ভারত, চীন, বাংলাদেশ এই দেশগুলো রয়েছে, মানে দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম এশিয়ার যে দেশগুলো রয়েছে তাদের মানচিত্র এই সিরিজের মধ্যে পড়ে। আর এই সিরিজের স্কেল হলো 1:2 লাখ, মানে 1 সেমিতে 2 কিলোমিটার দূরত্ব দেখানো হয়। এবার যদি শেষ ভাগ মানে ভারত ও তার প্রতিবেশী দেশের সিরিজটা নিয়ে বলি, তাহলে দেখো এই সিরিজের মধ্যে ভারতের প্রতিবেশী দেশ মানে পাকিস্তান, আফগানিস্তান, চীন, নেপাল, ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও মায়ানমার এই দেশগুলোর ভূবৈচিত্র্য সূচক মানচিত্র রাখা হয়েছে, যার অ্যাপ্রক্সিমেটলি একটা স্কেল হিসেবে বলতে পারো 1:10 লাখ, মানে 1 সেমিতে 10 কিলোমিটার দূরত্ব দেখানো হয়। এবার আমরা জানবো ভারত এবং প্রতিবেশী দেশের ভূবৈচিত্র্য সূচক মানচিত্র থেকে কি করে আমরা সূচক সংখ্যা বার করতে পারি। এবার স্ক্রিনে দেখো ভারতের একটা ম্যাপে বেশ কিছু রেখা টানা হয়েছে। এই রেখাগুলো কিসের রেখা নিশ্চয়ই জানো, যে এই রেখাগুলো হলো অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা। তো এখানে যে ভারত এবং প্রতিবেশী দেশগুলোকে কনসিডার করা হয়েছে, তাতে যদি অক্ষাংশ এবং দ্রাঘিমার বিস্তৃতি খেয়াল করো, সেক্ষেত্রে অক্ষাংশগত বিস্তৃতি হিসেবে রয়েছে 4 থেকে 40 ডিগ্রি উত্তর এবং দ্রাঘিমার বিস্তৃতি হিসেবে রয়েছে 44 থেকে 104 ডিগ্রি পূর্ব। এটা তো দেখলে অক্ষাংশ এবং দ্রাঘিমার বিস্তৃতি, কিন্তু এই অঞ্চলটাকে দেখো কিছু গ্রিডে বা বক্সে ভাগ করা হয়েছে। কিসের ভিত্তিতে ভাগ করা হয়েছে? অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার ব্যবধানের ভিত্তিতে ভাগ করা হয়েছে। যদি একটু সংখ্যাগুলো খেয়াল করো, তাহলে দেখো 8, 12, 16, 20 এই সংখ্যাগুলোর মধ্যে 4 এর ডিফারেন্স।
আবার অন্যদিকে 68, 72, 76, 80 এই সংখ্যাগুলোর মধ্যেও কিন্তু 4-এর ব্যবধান রয়েছে। তার মানে আমরা যদি একটা গ্রিডের পরিমাপ দেখতে চাই তাহলে কত পাবো? 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি। এই কারণে এই সিরিজের মানচিত্রগুলোকে 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি শীট বলা হয়। নেক্সট একটা জিনিস খেয়াল করো, প্রত্যেকটা গ্রিডের মধ্যে আলাদা আলাদা নাম্বার দেওয়া রয়েছে। এগুলো অন্য কিছুই নয়, শুধুমাত্র গ্রিডের সিরিয়ালিটি মেনটেন করে দেওয়া হয়েছে, যেমন 41, 42, 43 এইভাবে। কিন্তু এ প্রসঙ্গে একটা কথা বলার, যে আমি যে এরিয়াল এক্সটেনশন নিয়ে কথা বলছি সেখানে মোট 132টা গ্রিড রয়েছে, তার মধ্যে 106টা গ্রিড জরিপ করা হয়েছে, মানে পরিমাপ করা হয়েছে। এই কারণেই অন্য গ্রিডগুলো জরিপ করা হয়নি, কারণ সেই গ্রিডগুলো জলভাগের ওপর দিয়ে গেছে। তাই দেখো, জলভাগের ওপর দিয়ে যে গ্রিডগুলো গেছে সেখানে কিন্তু কোনো নাম্বারিং নেই। তাহলে আমরা কি দেখলাম? মিলিয়ন শিটে যে গ্রিডগুলোকে ভাগ করা হয়েছে এদের স্কেল হলো 1:10 লাখ এবং বিস্তৃতি হলো 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি। তাহলে আমরা সূচক সংখ্যায় যে প্রথম নাম্বারটা ইউজ করি সেটা এই মিলিয়ন শিট থেকে পাই। এবারে আসি ডিগ্রি শিটে। ধরো এই মিলিয়ন শিট থেকে 72 নম্বর শিটটা আমি সিলেক্ট করলাম, তাহলে এর বিস্তৃতি কত হবে? অক্ষাংশগত বিস্তৃতি দেখলে 24 ডিগ্রি থেকে 28 ডিগ্রি উত্তর এবং দ্রাঘিমার বিস্তৃতি দেখো 84 ডিগ্রি থেকে 88 ডিগ্রি পূর্ব। এবারে এই গ্রিডটাকে যদি 1 ডিগ্রি ব্যবধানে ভাগ করা হয় তাহলে 16টা ভাগে ভাগ করা যাবে, কারণ তোমরাও জানো যে 4 × 4 = 16। তাহলে আমি 72 নম্বর শিটটাকে 16টা ভাগে ভাগ করলাম আর নাম দিলাম A B C D এইভাবে। তাহলে এই গ্রিডের বিস্তার কত? 1 ডিগ্রি ইন্টু 1 ডিগ্রি। আর স্কেল কত? স্কেল হলো 1:2.5 লাখ, মানে 1 সেমিতে 2.5 কিলোমিটার দূরত্ব এখানে দেখানো হচ্ছে। আর এখানে যদি আমি F নম্বর গ্রিডটা নিয়ে কাজ করতে চাই তাহলে এখানে সূচক সংখ্যা হচ্ছে 72F, কারণ আগের শিট ছিল 72 এবং এই শিট নম্বর হলো F, তাই সূচক সংখ্যা দাঁড়ালো 72F। এবারে ইঞ্চি শিটে যাওয়ার আগে বলে রাখি যে আগে এই ডিগ্রি শিটকে আবার হাফ ইঞ্চি শিটে ভাগ করা হতো, কিন্তু যেহেতু এখন এই শিটের প্রচলন নেই তাই আমরা সেই নিয়ে আলোচনায় যাব না, আমরা সোজা চলে যাব ইঞ্চি শিটে। প্রথমেই বলি যে ইঞ্চি শিটের ডিগ্রি শিটকে পুনরায় আবার 16টা ভাগে ভাগ করা হয়, কিন্তু ডিগ্রি শিটে যেখানে আমরা 4 ডিগ্রিকে 1 ডিগ্রি ব্যবধানে ভাগ করেছিলাম এখানে 1 ডিগ্রিকে 4 ভাগে ভাগ করতে হবে। কি করে করব? তোমরা জানো যে 1 ডিগ্রি সমান 60 মিনিট, তাই আমরা যদি 60কে 4 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো? 15। তার মানে এখানে 15 মিনিট ব্যবধানে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা টানা হবে। তাই এখানে দেখো, আগে যেহেতু আমি F নাম্বার গ্রিডটা সিলেক্ট করেছিলাম যার অক্ষাংশগত বিস্তৃতি ছিল 26 ডিগ্রি উত্তর থেকে 27 ডিগ্রি উত্তর এবং দ্রাঘিমার বিস্তৃতি ছিল 85 থেকে 86 ডিগ্রি পূর্ব, তাই এখানে F নম্বর গ্রিডকে 15 মিনিটের ব্যবধানে 16টা ভাগে ভাগ করা হয়েছে এবং 1 2 3 4 এইভাবে নাম দেওয়া হয়েছে। তাহলে এর বিস্তৃতি কত? 15 মিনিট ইন্টু 15 মিনিট। আর স্কেল হলো কত? 1:50,000 বা 2 সেমিতে 1 কিলোমিটার। এবারে যদি আমাকে প্রশ্ন করো যে ইঞ্চি শিট বলা হচ্ছে আবার স্কেল দেখছি সেন্টিমিটারে, তাহলে একে ইঞ্চি শিট কেন বলবো? সেক্ষেত্রে বলি যে আগে এই মানচিত্রের স্কেল ছিল 1 ইঞ্চিতে 1 মাইল, এই কারণেই এগুলোকে আগে ইঞ্চি শিট বলা হতো, কিন্তু সেন্টিমিটার স্কেলে এখন একে রিপ্রেজেন্ট করা হয়। এবার যদি এখানে আমরা সূচক সংখ্যা লিখতে চাই, কত লিখবো? মনে করে দেখো, ডিগ্রি শিট থেকে আমরা সূচক সংখ্যা কত পেয়েছিলাম? 72F। আর এখানে যদি আবার 6 নম্বর গ্রিড নিয়ে কাজ করো তাহলে এখানে সূচক সংখ্যা কত দাঁড়ালো? 72F/6। তাহলে প্রথমেই আমরা কি দেখলাম? মিলিয়ন শিট, যাকে পূর্ব পশ্চিম এবং উত্তর দক্ষিণে 4 ডিগ্রি ব্যবধানে ভাগ করেছিলাম। তারপর দেখলাম ডিগ্রি শিট, যাকে পূর্ব পশ্চিম এবং উত্তর দক্ষিণে 1 ডিগ্রি ব্যবধানে ভাগ করেছি। আর শেষে দেখলাম ইঞ্চি শিট, যেখানে 15 মিনিটের ব্যবধানে আমরা একটা গ্রিডকে 16টা ভাগে ভাগ করলাম। ভূপ্রকৃতিগত কিছু গুরুত্ব সম্পর্কে বলতে চাই, প্রথমেই বলতে হবে অবস্থান নির্ণয়। একটু খেয়াল করে দেখো, আমরা যখন ভূবৈচিত্র্য সূচক মানচিত্র সম্পর্কে আলোচনা করেছিলাম তখন কিন্তু আমরা দেখেছি যে কোন স্থানের অক্ষাংশ এবং দ্রাঘিমার বিস্তৃতি আমরা সহজেই এই মানচিত্র থেকে ক্যালকুলেট করতে পারি। 2 নম্বর গুরুত্ব হলো এর থেকে আমরা ভূমিরূপ সম্পর্কিত তথ্য পেয়ে থাকি। যেমন ধরো, সমোন্নতি রেখার সাহায্যে আমরা দেখেছিলাম কোনো একটা অঞ্চলের উচ্চতা কেমন, তার ভূমির ঢাল কোন দিকে, সেখানে পাহাড় আছে নাকি মালভূমি, আবার সেই জায়গাটা সমভূমি অঞ্চল নাকি অন্য কিছু, এই সব তথ্য কিন্তু আমরা এখান থেকে জানতে পারতে পারি। এই পাশাপাশি 3 নম্বর গুরুত্ব হিসেবে বলতে পারো, একটা টোপোগ্রাফিক্যাল ম্যাপ থেকে নদীর গতিপথ কেমন, সেই গতিপথে নদী বাঁক আছে নাকি অশ্বক্ষুরাকৃতি হ্রদ আছে সেই সম্পর্কে জানা যায়। তারপর এই অঞ্চলে নদী ছাড়া আর অন্যান্য জলাশয় বা পুকুর এইগুলো আছে কিনা, মানে কোনো অঞ্চলের জলসম্পদ সম্পর্কে একটা ধারণা আমরা এই মানচিত্র থেকে পেতে পারি। এর পরের গুরুত্ব হিসেবে আমরা কি বলতে পারি? এর পরের গুরুত্ব হলো স্বাভাবিক উদ্ভিদের বন্টন। কারণ দেখো, প্রাকৃতিক উপাদানগুলোর মধ্যে আমরা জেনেছিলাম যে টোপোগ্রাফিক্যাল ম্যাপে স্বাভাবিক উদ্ভিদের বন্টন দেখানো হয়। এটা গেল ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের প্রাকৃতিক গুরুত্ব। এবারে যদি সাংস্কৃতিক কিছু গুরুত্ব দেখো, তাহলে সাংস্কৃতিক গুরুত্বের সবথেকে প্রধান উপাদান কি? জনবসতি। আর এই জনবসতি সম্পর্কে এই ম্যাপে আমরা জানতে পারি কি কি জানতে পারি? যে একটা জনবসতি পৌর নাকি গ্রামীণ, তারপর সেই জনবসতি কি ধরনের জনবসতি, এই সব কিছু কিন্তু আমরা জানতে পারবো। আর যেখানে জনবসতি আছে তার মানে সেখানে নিশ্চয়ই পরিবহন ও যোগাযোগ ব্যবস্থাও আছে। তার মানে জনবসতির পাশাপাশি আমরা একটা অঞ্চলের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা কেমন সেই সম্পর্কেও ধারণা পেয়ে যাচ্ছি।
আর প্রশাসনিক ক্ষেত্র দেখলে সেখানেও কিন্তু টোপোগ্রাফিক্যাল ম্যাপ ব্যবহার করা হয়। কারণ যদি ভূপ্রকৃতিগতভাবে কোনো দুর্গম জায়গা থাকে তাহলে সেই অঞ্চলের ম্যাপ কিন্তু সেনাবাহিনীর কাছে খুব গুরুত্বপূর্ণ। মানে এই ম্যাপ সামরিক কাজেও ব্যবহার করা হয়। এই ম্যাপের আরেকটা গুরুত্ব হলো যে আঞ্চলিকভাবে আর্থসামাজিক এবং সাংস্কৃতিক উন্নয়নের পরিকল্পনা গ্রহণের ক্ষেত্রেও এই ম্যাপ প্রয়োজন। কারণ একটা অঞ্চলের ভূপ্রকৃতি দেখে সহজেই বোঝা যায় যে সেই অঞ্চলে সেটেলমেন্ট গড়ে তোলা যাবে কিনা, পরিবহনের কোনো মাধ্যম আদৌ গড়ে তোলা সম্ভব কিনা, বা সেই অঞ্চলে কোনো শিল্প গড়ে তোলার জন্য অনুকূল ভৌগোলিক পরিবেশ পাওয়া যাবে কিনা, এই সমস্ত কিছু আমরা ম্যাপ দেখেই বলে দিতে পারবো। আর এই গুরুত্বগুলো ছাড়াও কোনো অঞ্চলের ধর্মীয় প্রতিষ্ঠান সম্পর্কে জানা যায়, গবেষণার কাজে ব্যবহার করা যায়, এই ধরনের নানান গুরুত্ব রয়েছে। তার মানে বুঝতেই পারছো যে আমরা যারা ভূগোল নিয়ে পড়াশোনা করছি শুধু তাদের কাছেই নয়, এই ম্যাপ প্রশাসনিক ক্ষেত্রেও কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। তো এই হলো আমাদের ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের গুরুত্ব।